ভাইজান, যদি আপনি 5 বছর কাজ আর সারা জীবন পায়ের ওপর পা তুলে রাজ করতে চান তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। অথবা যদি আপনি 5 বছরে এমন একটি ক্রিস্টাল ক্লিয়ার প্ল্যান জানতে চান যা আপনাকে ধনী বানিয়ে দেবে, কোটিপতি বানিয়ে দেবে, তবেও আজকের এই ভিডিও আপনার জন্যই। আজ আপনি এই ভিডিওতে এমন কিছু জানতে চলেছেন যা অনেকেই পেইড কোর্স আকারেও বিক্রি করে থাকে। তাই এটুকু গ্যারান্টি দিয়ে বলতেই পারি, যদি আপনি এই ভিডিওটি মন দিয়ে দেখেন এবং ভিডিওতে বলা বিষয়গুলো নিজের জীবনে প্রয়োগ করেন তবে পরবর্তী 5 বছর আপনার জীবনের গেম চেঞ্জার হতে চলেছে। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। দুই বন্ধু, একজনের নাম রাজু আর একজনের নাম নাইম। দুজনেই জীবনে বড় কিছু করতে চায়, বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু ক্যারেক্টার ওয়াইজ দুজনে একজন আরেকজনের সম্পূর্ণ বিপরীত। প্রথম বন্ধু রাজু আপনারই মতো এসএসএস মোটিভেশনের একজন ভিউয়ার, পাশাপাশি সে বুক রিড করেও অনেক কিছু শেখার চেষ্টা করে, যার জন্য সে একজন আইপি ক্যারেক্টারের মানুষ হয়ে গেছে। আইপি স্ট্যান্ড ফর ইমপেশেন্টলি পেশেন্ট, মানে যে কাজ করার ক্ষেত্রে ইমপেশেন্ট থাকে কিন্তু রেজাল্টের ক্ষেত্রে তার অনেক পেশেন্ট থাকে। অন দ্য আদার হ্যান্ড নাইম সম্পূর্ণ তার উল্টো, পিআই ক্যারেক্টার, মানে পেশেন্টলি ইমপেশেন্ট, যে অ্যাকশন একদম ধীরে সুস্থে প্রোক্রাস্টিনেশনের সাথে নেবে। আচ্ছা, কাল থেকে পড়ালেখা শুরু করব, নতুন একটা বিজনেস শুরু করতে চাইছি, ঠিক আছে পরের বছর থেকে শুরু করব। কিন্তু যখনই সে একবার ভুল করে কোনো কাজ শুরু করবে তখন ভালো রেজাল্ট না পাওয়ায় অল্প সময়ের মধ্যেই অধৈর্য হয়ে যাবে, হতাশ হয়ে পড়বে। এমন ক্যারেক্টারের জন্যই জীবনে সে সবসময় শর্টকাট খুঁজে বেড়ায়। একদিন ইউটিউবে সে একটি অস্থির ভিডিও দেখতে পায়, যা দেখে সে একদম এক্সাইটেড হয়ে পড়ে। ইয়েস ইয়েস, এখন তো আমায় ধনী হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না, আমি যে গুপ্তধন পেয়ে গেলাম। যেহেতু সে রাজুকে একজন বুদ্ধিমান বন্ধু বলে ভাবে, তাই সে ওই ভিডিওর বিষয়টি ডিসকাস করার জন্য রাজুর কাছে চলে যায়। সে রাজুকে গিয়ে বলে, ভাই আজ এমন একটা অবিশ্বাস্য ভিডিও দেখেছি, তুই শুনলে বিশ্বাস করতে পারবি না। ভেবে নে আমার হাতে লটারি লেগেছে। আমি দেখেছি 5 ইয়ার ইনভেস্টমেন্ট প্ল্যান, 5 বছর কাজ আর সারা জীবন পায়ের উপর পা তুলে রাজ। আরে বাহ, খুব ইন্টারেস্টিং তো। যাই হোক, কি শিখলি ভিডিও থেকে? দোস্ত, সবার প্রথমে আমি তো একটা ভুল করে ফেলেছি। ভিডিও দেখে যা বুঝলাম, যদি আমি আরো 5-10 বছর আগে ইনভেস্ট করা শুরু করতাম তবে অনেক ভালো হতো। শিট। কিন্তু তুই শিখলিটা কি সেটা তো আগে বল। হ্যাঁ বলছি। ওই ভিডিওতে বলা হয়েছিল তোর 3 জন বন্ধুর কথা। প্রথম জন 20 বছর বয়স থেকে ইনভেস্টমেন্ট শুরু করে 3000 টাকার এসআইপির মাধ্যমে, যা সে 5 বছর চালিয়ে যায়। দ্বিতীয় বন্ধু 25 বছর বয়স থেকে এসআইপি শুরু করে আর সে 7 বছর ইনভেস্ট করে, মানে 32 বছর বয়স পর্যন্ত। এরপর যে তৃতীয় বন্ধু আছে সে এদের দুজনকে দেখে 32 বছর বয়সে গিয়ে ইনভেস্টমেন্ট শুরু করে আর পুরো 33 বছর অর্থাৎ 65 বছর পর্যন্ত ইনভেস্টমেন্ট চালিয়ে যায়। কিন্তু অদ্ভুত আর ইন্টারেস্টিং বিষয় হলো এই ইনভেস্টমেন্টের রেজাল্টটা। যখন তারা 3 জন 65 বছর বয়স্ক হয়ে যায় তখন তৃতীয় বন্ধুর 33 বছর ইনভেস্টমেন্টের ফলে 15% রেট অফ ইন্টারেস্টের সাথে রিটার্ন আসে 3,13,00,000 টাকা। এরপর দ্বিতীয় বন্ধু তার থেকে বেশি, মাত্র 7 বছর ইনভেস্ট করে রিটার্ন পায় 4,50,00,000 টাকা। আর ফাইনালি প্রথম বন্ধু, যে 20 বছর বয়সে মাত্র 5 বছর ইনভেস্টমেন্ট করে বন্ধ করে দিয়েছিল, তার রিটার্ন আসে 15% ইন্টারেস্টের সাথে সব থেকে বেশি, অর্থাৎ 7,23,00,000। কি বুঝলি ভাই? অদ্ভুত তাই না? এর জন্যই আমি বলেছিলাম আমার আরো আগে ইনভেস্টমেন্ট করা উচিত ছিল। যত আগে ইনভেস্টমেন্ট শুরু করবি তত বেশি টাকা রিটার্ন পাবি। এ বিষয়ে তোর কি মতামত? রাজু বলে, দেখ তোর কথা ভুল তো নয়, আমিও যখন প্রথমে এ বিষয়ে জেনেছিলাম তখন তোর মতোই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। এরপর ইনভেস্টমেন্টের বিষয়ে বিভিন্ন বই এবং গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আমি জানতে পারি এখানে কিছু ঝামেলা রয়েছে। এই ধরনের ভিডিও বা বইগুলোতে আমাদের সামনে টাইম আর কম্পাউন্ডিংকে হিরো হিসেবে প্রেজেন্ট করা হয় আর বলা হয় যত দ্রুত তুই ইনভেস্ট করবি ততই ভালো। কিন্তু এতে সমস্যা হলো এখানে সবাই শুধু কম্পাউন্ডিং এর ভালো দিকগুলো তুলে ধরে, কালো বা অন্ধকার দিকগুলো নয়। তুই বলতে পারিস তারা কেবল মানুষের মাঝে একটা প্রোমো ক্রিয়েট করে যেন সবাই খুব দ্রুত ইনভেস্টমেন্ট শুরু করে, যাতে করে অ্যাকচুয়ালি ওই কোম্পানিগুলো এবং তারা অর্থাৎ যাদের মাধ্যমে ইনভেস্টমেন্ট করবি তারাই সব থেকে বেশি লাভবান হয়। কি বলছিস? কম্পাউন্ডিং এর ডার্ক সাইড, সেটা আবার কি? বুঝিয়ে বল। দেখ, এ বিষয়ে অনেক ঘাটাঘাটি ডিপ নলেজ নেবার পর আমি জানতে পারি কম্পাউন্ডিং এর এই রাস্তাটা আসলে সব থেকে সেরা রাস্তা নয়। কারণ কম্পাউন্ডিং একটা স্লো লেন স্ট্র্যাটেজি, মানে তুই যদি অল্প বয়সে ধনী হতে চাস, বাড়ি গাড়ি করতে চাস, তবে এই স্ট্র্যাটেজি তোর জন্য নয়। কারণ এখানে তুই ধনী কিংবা কোটিপতি হবি জীবনের একদম শেষ বয়সে গিয়ে, যখন আর তোর হাতে কোনো সময় থাকবে না ওই টাকাকে উপভোগ করার জন্য। আমরা এই ইনভেস্টমেন্টগুলোতে অ্যাজিউম করে নেই 15% রিটার্নের কথা, কিন্তু তুই তো নিশ্চয়ই জানিস এটা সবসময় সম্ভব না, কারণ শেয়ার মার্কেট নির্দিষ্ট গতিতে চলে না, কখনো কখনো কম রিটার্ন আসে, ইনভেস্টমেন্ট লসে চলে যায়, এমনকি মার্কেট ক্র্যাশ পর্যন্ত হয়ে যায়, সমস্ত টাকা লসে চলে যায়। যাই হোক,
তুই একবার গভীরভাবে চিন্তা করে আমায় বলতো, তুই এমন কোনো ব্যক্তিকেও কি চিনিস, এমন একজন ব্যক্তির কথাও কি শুনেছিস যে মাত্র 5 বছর ইনভেস্টমেন্ট করে 5 বছর এসআইপি করে ধনী হয়ে গেছে, মিলিয়নার হয়ে গেছে? আরে হ্যাঁ ভাই, তুই তো ঠিকই বলেছিস। এমন একজনের কথাও তো আমি কখনো শুনিনি। তুই যদি কারো সম্পর্কে জেনে থাকিস তার কথা বল। বলছি, তবে সে তোর স্টোরির মতো ফেক নয়। তিনি একজন রিয়েল মানুষ। তার রিয়েল লাইফে মাত্র 5 বছরের মাঝে তার জীবনের সমস্ত ফাইন্যান্সিয়াল প্রবলেমকে দূর করে ফেলেছে এবং জীবনে সুপার সাকসেস অর্জন করেছে, সেলফ মেড মিলিয়নার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বল ভাই, মনে হচ্ছে আজ আবারও নতুন কিছু জানতে চলেছি। তুই নিশ্চয়ই বিল ব্র্যাডলির নামটা শুনেছিস। বিল ব্র্যাডলি হলেন একজন আমেরিকান অ্যাথলেট, যিনি 1943-তে একটি পোর ফ্যামিলিতে জন্মেছিলেন। দারিদ্রতার সাথে বড় হয়ে উঠতে উঠতে তিনি খেয়াল করলেন বাস্কেটবল খেলার প্রতি তার ব্যাপক আগ্রহ। তাই হাইট ভালো থাকায় হাই স্কুলেই তিনি বাস্কেটবল খেলার সুযোগটা পেয়ে যান। কিন্তু সমস্যা হলো, একজন অ্যাথলিটের মাঝে যে গুণগুলো থাকা প্রয়োজন তার কোনোটাই বিলের মাঝে ছিল না। সে অনেক স্লো ছিল, তার মুভিং অ্যাবিলিটি ঠিকঠাক ছিল না, খেলার আইকিউ নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠত। তাই ন্যাচারাল অ্যাথলেট অ্যাবিলিটি না থাকায় কেবল হাইট আর ইচ্ছাশক্তি তাকে দলে টিকিয়ে রাখতে পারেনি। প্র্যাকটিস ম্যাচে সবাই বুঝে যায় বিল গুড ফর নাথিং এর আইডিয়াল এক্সাম্পল। কেননা তার স্কিল খারাপ, দ্রুত দৌড়াতে পারে না, জাম্পিং ঠিক নেই, কোঅর্ডিনেশন ভালো না, তার শুটিং উইক, পাসিং অ্যাকিউরেসিও ঠিক নেই। অল অ্যারাউন্ড তুই বলতে পারিস টিমের সব থেকে বাজে প্লেয়ারটা যে ছিল সেটা বিল ব্র্যাডলি ছিল। তাই স্বাভাবিকভাবেই তাকে টিম থেকে বের করে দেওয়া হয়। ফলে তার দারিদ্রতাময় জীবনে একমাত্র আনন্দের বস্তু বাস্কেটবলও হারিয়ে যাওয়ায় সে ডিপ্রেশনে চলে যায়। নিজের জীবনের নিশ্চিত ধ্বংস সে যেন নিজের চোখেই দেখতে থাকে। কিন্তু হঠাৎ একদিন তার কি যেন হয়, তার মন বলে ওঠে তার তো আর হারানোর কিছু নেই। তাই হারতে যখন হবেই তখন কেননা লড়াই করেই হারি, সে নতুন এক উদ্যমের সাথে প্র্যাকটিস শুরু করে। সবার প্রথমে সে একটা রুটিন তৈরি করে। তার রুটিনে সাধারণ একটি অ্যাথলিটের থেকে 3.5 ঘন্টা বেশি প্র্যাকটিস লেখা ছিল। সানডে কিংবা হলিডেতেও তার কোনো ছুটি ছিল না। কিছু কিছু দিন তো তার প্র্যাকটিস 8-10 ঘন্টাতেও চলে যেত। তার এই ভয়ঙ্কর ডেডিকেশন তার হাই স্কুল টিম কোচের নজরে চলে আসে। কোচ তার জিমের অ্যাক্সেস বাড়িয়ে দেয়। বিল নিজের উইকনেসগুলো খুঁজে বের করতে থাকে এবং তা নিয়ে কাজ করতে থাকে। তার লেগের স্ট্রেংথ আর জাম্পিং অ্যাবিলিটিকে ইমপ্রুভ করার জন্য সে 5 কেজি করে দুপায়ে মোট 10 কেজির ওয়েট বেঁধে নেয়। তুই এই এক্সাম্পলটাকে নারুতোর রকলির সাথে রিলেট করতে পারবি, কারণ দুজনের প্র্যাকটিস স্টাইল সিমিলার ছিল। কিন্তু বন্ধু, আমি তো কখনো নারুতো দেখিনি। ও আচ্ছা, কোনো ব্যাপার নয়, দেখলে রেফারেন্সটা বুঝতে পারতি। যাই হোক, সবসময় 5 কেজি পায়ে বেঁধে হাঁটাহাঁটি, দৌড়ানো আর জাম্পিং করার ফলে তার পায়ের এনার্জি বাড়তে শুরু করে। তার পায়ের স্ট্রেংথ যে কারো থেকে বেশি হতে থাকে। এরপর সে আরো ইনোভেটিভ টেকনিক ইউজ করে, যেমন বলকে ভালোভাবে হ্যান্ডেল করার জন্য সে তার গ্লাসের নিচে কার্ডবোর্ড লাগিয়ে দেয় যাতে সে বলকে না দেখেই ড্রিবল করতে পারে। এরপর সে মাঠের বিভিন্ন স্থানে চেয়ারের অবস্ট্রাকল রেখে দেয় যাতে সে স্পিডে দৌড়ানোর সময় কোনোভাবেই বলের উপর থেকে কন্ট্রোল না হারায়। আর এই ডেডিকেশনের জন্য সে তো টিমে সিলেক্ট হয়েই যায়। মূলত তার জন্যই তার হাই স্কুল টিম বাস্কেটবল কম্পিটিশনের 3টি কনজিকিউটিভ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে যায়। এরপর 1964-এ টোকিও অলিম্পিক ইউএস বাস্কেটবল প্লেয়ার হিসেবে তিনি গোল্ড মেডেল জেতেন। এনবিএতে নিউ ইয়র্ক বাস্কেটবল টিমে খেলে এনবিএ চ্যাম্পিয়নশিপও তিনি জেতেন। তো সেই ব্যক্তি যে তার পুর পাসিং আর ড্রিবলিং এর জন্য একসময় হাসির পাত্র হতো, সেই ব্যক্তি পরবর্তীতে ওই পাসিং আর ড্রিবলিং এর জন্যই হল অফ ফেমে মর্যাদা পায় এবং একজন লেজেন্ড হিসেবে বিবেচিত হয়। আর এই জার্নিতে সে কেবলমাত্র 5 বছরের মাঝেই তার দারিদ্রতাময় জীবন থেকে নিষ্কৃতিও লাভ করেছিল। এটা সেই লাখো 1% লোকের স্টোরির মাঝের একটি স্টোরি, যে তার লক্ষ্যের উপর কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট এনে মাত্র 5 বছরেই নিজের জীবনকে, নিজের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে ফেলে। তুই যে কোনো সফল ব্যক্তিকেই দেখিস না কেন, সে 5 বছর কঠোর পরিশ্রম এবং কনসিস্টেন্সির মাধ্যমে তার জীবনকে পরিবর্তন করেছে। 5 বছর ইনভেস্টিং করে নয়। দেখ, তুই যখন কোনো একটা কাজে সফল হবি, অনেক টাকা ইনকাম করবি, তখন চাইলেই বিভিন্ন অ্যাসেটে সেই টাকা লাগাতেও পারবি। প্যাসিভ ইনকামের অসংখ্য সোর্স ক্রিয়েট করতে পারবি। এসএসএস মোটিভেশন চ্যানেলেই তুই এমন অ্যাসেট রিলেটেড অনেক কাজের ভিডিও পেয়ে যাবি যা তোকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে সব থেকে বেশি সাহায্য করবে। ঠিক আছে, বুঝলাম দোস্ত। এখন কিছু প্র্যাকটিক্যাল উপায় বল, কিভাবে আমি আমার কাজের উপর তোর মতো কনসিস্টেন্সি মেইনটেইন করতে পারবো আর সমস্ত ডিস্ট্রাকশন সরিয়ে মাত্র 5 বছরেই তোর মতো সফলতা অর্জন করতে পারবো। হ্যাঁ বন্ধু, এখন আমি তোকে এমন 3টি মেজর লেসন সম্পর্কে বলবো যা পৃথিবীর সেরা সেরা বইগুলো থেকে আমি এতদিনের জ্ঞানের মাধ্যমে সংগ্রহ করেছি। আর এই 3টি লেসন তোকে অক্ষরে অক্ষরে পরবর্তী 5 বছর মেনে চলতে হবে যদি তুই খুব দ্রুত অল্প সময়ের মাঝে সফলতা অর্জন করতে চাস। আর প্রতিটা লেসনের জন্য আমি তোকে একটি করে ডেডিকেটেড বই রেকমেন্ড করব, যা পড়লে সে বিষয়ে তুই আরো ডিটেলসে ডিপলি জানতে পারবি।
পারবি। প্রথম লেসন যেখানে তোকে ফোকাস করতে হবে সেটা আসছে অরুণিমা সিনহার লাইফ স্টোরি থেকে। তিনিও বিল ব্র্যাডলির মতো একজন ভলিবল অ্যাথলেট ছিলেন। একবার হয়েছিল কি, তিনি ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন, তখন সেই ট্রেনে ডাকাত আক্রমণ করে। অরুণিমার ডাকাতের সাথে কিছুটা কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ডাকাতেরা তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, যার জন্য তার পা হাঁটুর নিচ থেকে পুরোপুরিভাবে অকেজো হয়ে পড়ে। পরবর্তীতে তাকে পাটা কেটে বাদ দিতে হয়। এখন একজন ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নের জন্য পা না থাকার ব্যাপারটা তার ক্যারিয়ারের উপর পুরোপুরিভাবে ফুল স্টপ লাগিয়ে দেয়। তার জীবন ধীরে ধীরে অন্ধকারে তলিয়ে যেতে থাকে। কিন্তু ছোট থেকেই তার ভেতরে একটা বার্নিং ডিজায়ার ছিল জীবনে বড় কিছু করে দেখানোর। তাই সে হসপিটালের বেডে শুয়ে শুয়ে ডিসাইড করে, হয়তো আমি আর ভলিবল খেলতে পারবো না, কিন্তু আমি মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠবো। পা ছাড়া একটি মেয়ে মাউন্ট এভারেস্টে উঠতে চায়। এই খবর জানাজানি হলে সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। ব্যাপারটা খুবই স্বাভাবিক ছিল, কারণ একজন পঙ্গু মেয়ে চাইছে মাউন্ট এভারেস্টে উঠতে, যা এর আগে কেউ করে দেখায়নি। অরুণিমা সমস্ত হাসি তামাশাকে গুরুত্ব না দিয়ে ট্রেনিং শুরু করে, নিজের কাজের প্রতি ডিটারমিনেশন নিয়ে আসে। বাচিন্দ্রী পালকে নিজের মেন্টর বানায়, যে প্রথম ইন্ডিয়ান নারী হিসেবে মাউন্ট এভারেস্টে উঠেছিলেন। এরপর যেটা ঘটে সেটা ইতিহাস। তার বার্নিং ডিজায়ার তাকে কেবল মাউন্ট এভারেস্টের চূড়ায় নিয়েই ক্ষান্ত হয়নি। অরুণিমা 7 কন্টিনেন্টের সবথেকে হাইয়েস্ট মাউন্টেনগুলোর পিকে উঠেছিল। জানলে অবাক হবি যদি আমি ওয়ারেন বাফেটের কথা বলি, যদিও এটা বলা তো ঠিক নয়। তিনি নিজের নোটবুকে লিখে রেখেছিলেন, যদি আমি 35 বছরের আগে একজন মিলিয়নার না হই, তবে আমি শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে লাফ দিয়ে সুইসাইড করব। এতটাই ছিল ওয়ারেন বাফেটের বার্নিং ডিজায়ার। তুই খেয়াল করলে দেখবি বিল ব্র্যাডলিও তার বার্নিং ডিজায়ারের জন্যই মাত্র 4 থেকে 5 বছরের মাঝে তার দারিদ্রতাময় জীবনের অবসান ঘটিয়েছিলেন। এখানে আমি কিছু অ্যাড করছি। ইউটিউব, ফেসবুকে ফানি ভিডিও বা রিলস না দেখে যখন আপনি এই ভিডিওটি দেখছেন, এর অর্থ আপনার ভেতরেও এই বার্নিং ডিজায়ার রয়েছে। শুধু চারা গাছকে যেভাবে পরিচর্যা করে বড় করতে হয়, এখানে আপনাকে কিছুটা পরিচর্যা করতে হবে। ব্যাক টু দ্য স্টোরি। রাজু বলে, দেখ নাইম, যদি তুই তোর বার্নিং ডিজায়ারকে বাড়াতে চাস এবং এটাকে নিজের ভেতরে নিয়ে আসতে চাস, তবে অবশ্যই তোর কান্ট হার্ট মি বাই ডেভিড গগিন্স বইটা পড়তে হবে। এটা পড়লে দেখবি জীবনে কিছু না করে বসে থাকতে তোর লিটারেলি লজ্জা করছে। লেসন নাম্বার 2, বার্নিং ডিজায়ারের পর সব থেকে বড় প্রশ্ন, তুই যে কাজটি করবি সেটা কোন কোন প্র্যাকটিক্যাল ওয়ে অবলম্বন করলে দ্রুততম সময়ে শেষ করতে পারবি এবং 99% মানুষের থেকে সেই ফিল্ডে এগিয়ে যাবি। তো এর জন্য আমি তোকে ব্রায়ান ট্রেসির বিশ্বনন্দিত বই ইট দ্যাট ফ্রগের 7 স্টেপ প্রসিডিওর দিচ্ছি। ব্রায়ান ট্রেসি বলেন, যারা জীবনের যে কোনো লক্ষ্য অর্জনের জন্য পরীক্ষিত এই 7টি ধাপ অবলম্বন করবে, তারা সহজেই তার ফিল্ডে বাকি 99%কে হারিয়ে 1%-এ চলে আসতে পারবে। স্টেপ 1, ডিসাইড এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট। ব্রায়ান ট্রেসি বলেন, যতক্ষণ আমি পরবর্তী বই কোন টপিকের উপর লিখব তা ঠিক করছি, ততক্ষণ আমি সময়ের সঠিক ব্যবহার করতে পারি না। আমি প্রোক্যাস্টিনেট করি এবং বিভিন্নভাবে ডিস্ট্র্যাক্টেড হই। আর যখন আমি পরবর্তী টপিক নির্ধারণ করি, তখন আমার কাজের গতি সম্পূর্ণভাবে পাল্টে যায়। আমি অল্প সময়ের মাঝেই অনেক বেশি কাজ করতে পারি। তাই আপনাকেও সফলতা অর্জন করার ক্ষেত্রে সবার প্রথমে আপনি আসলে কি চান সেটা খুঁজে বের করুন। কোন কাজে সফল হতে চান সেটা আবিষ্কার করুন, অন্যথায় অন্ধকারে ঢিল ছুঁড়ে কোনো লাভ নেই। স্টেপ 2, থিঙ্ক অন পেপার। আমাদের ব্রেনের মূল কাজ ভুলে যাওয়া। আপনি এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনার ভেতরে প্রচুর মোটিভেশন আসছে, কিন্তু কিছুক্ষণ পর এই ইনফরমেশনগুলো আপনি ভুলে যাবেন। তখন আপনি পুনরায় আগের মতো শুয়ে বসে সময় নষ্ট করতে থাকবেন। তাই অথর বলেন, মাত্র 3% মানুষ তার জীবনের গোলসকে পেপারে লেখে, আর তাদের সে লক্ষ্য অর্জনের সম্ভাবনা বাকিদের তুলনায় 5 থেকে 10 গুণ বেড়ে যায়। সুতরাং আপনাকেও আপনার লক্ষ্যকে পেপারে লিখতে হবে। স্টেপ 3, মেক ডেডলাইন। লক্ষ্য লেখার পর সেই কাজটা অর্জন করতে আপনার আনুমানিক কতটা সময় লাগতে পারে তার একটা ডেডলাইন লিখে ফেলুন এবং সেই সময়ের ভেতরে কাজটা অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। স্টেপ 4, মেক আ লিস্ট। এরপর লক্ষ্য পূরণের জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সে কাজগুলোর একটা লিস্ট তৈরি করুন। স্টেপ 5, অর্গানাইজ দ্য লিস্ট অ্যান্ড মেক আ প্ল্যান। এরপর আপনার লিস্টটাকে সাজান, কোন কাজের পর কোন কাজ করবেন, দিনের শুরুতে কোনটা করবেন, তারপর কোনটা করবেন, তারপর কোনটা করবেন। গুরুত্বপূর্ণ কাজকে সবার আগে রাখুন। এভাবে একটা প্ল্যান তৈরি করুন। স্টেপ 6, টেক অ্যাকশন অন ইয়োর প্ল্যান। প্ল্যান তৈরি শেষ হলে দ্রুত তার উপর অ্যাকশন নেওয়ার চেষ্টা করুন, কারণ আলটিমেটলি অ্যাকশনই আপনার রেজাল্ট নির্ধারণ করে দেবে, আপনার প্ল্যান নয়।
Step 7. Resolve yourself to do things every day that will move you towards your goal. আপনার লক্ষ্যের উপর বই পড়ুন, ভিডিও দেখুন, রুটিনকে নতুনভাবে সাজান, গুরুত্বপূর্ণ নতুন নতুন বিষয় আপনার প্ল্যানে যুক্ত করুন। সব সময় আপনার লক্ষ্যের বিষয়ে নতুন কিছু জানার এবং খোঁজার চেষ্টা করুন। এটা আপনাকে লক্ষ্যের আরও কাছে নিয়ে যেতে তুমুলভাবে সাহায্য করবে। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে তুই ব্রায়ান ট্রেসির বেস্ট সেলিং বুক ইট দ্যাট ফ্রগ পড়তে পারিস। লেসন 3, কনসিস্টেন্সি। বার্নিং ডিজায়ার এবং সফল হওয়ার গাইডলাইন জানার পর সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিস আসছে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। রাজু নাইমকে বলে, তুই কি মাইলো অফ ক্রটনের স্টোরিটা শুনেছিস? শুনেছি মনে হয়, কিন্তু তুই বল। রাজু বলে, মাইলো 6th সেঞ্চুরি বেসিয়ার একজন অনেক ফেমাস অলিম্পিক রেসলার ছিলেন। তিনি প্রচণ্ড শক্তিশালী ছিলেন। ইনফ্যাক্ট পৃথিবীর সবথেকে শক্তিশালী ব্যক্তিদের মাঝে তাকে একজন হিসেবে ধরা হতো। মাইলো একটি পূর্ণাঙ্গ বুলকে নিজের কাঁধে নিয়ে চলতে পারতেন। এখন এই বিষয়টা সত্য না মিথ্যা, এর থেকে ইন্টারেস্টিং বিষয় হলো সে এতটা শক্তিশালী হলো কিভাবে। লেজেন্ড সেস মাইলো ছোট থেকেই ট্রেনিং করতেন, আর তার ট্রেনিং ছিল বেশ অদ্ভুত। বেসিক্যালি তিনি যেটা করতেন, বুলের বাচ্চাকে একদম ছোট থেকে কাঁধে নিয়ে চলাফেরা করতেন, তার সাথে ট্রেনিং করতেন, আর এই কাজ সে প্রতিদিন করতেন। এখন শুরুর দিকে ছোট্ট একটি বুলের বাচ্চাকে কাঁধে নিয়ে চলা খুব একটা বড় ব্যাপার ছিল না, তাই সে সেটা খুব সহজেই করে ফেলতেন। এরপর ধীরে ধীরে বাচ্চাটি বড় হতে থাকে, তার ওজন বাড়তে থাকে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, যেহেতু মাইলো বাচ্চাটিকে প্রতিদিন কাঁধে নিয়ে ঘুরত, ফলে এতে তার খুব একটা সমস্যা হতো না। দেখতে দেখতে মাস চলে যায়, বছর চলে যায়, বাচ্চাটি পুরোপুরিভাবে পূর্ণাঙ্গ বুলে রূপান্তর হয়ে যায়, আর মাইলো এক অতিমানবিক শক্তি অর্জন করে ফেলে। সে 500 থেকে 1000 কেজির বুলকে নিজের কাঁধে নিয়ে চলাফেরা করতে পারে। এটা অনেকটা জিমে করা প্রোগ্রেসিভ ওভারলোডের মতো, যেখানে ধীরে ধীরে ওজনকে বাড়িয়ে ওয়েট ট্রেনিং করা হয় এবং একটা সময় ব্যক্তি বিস্টে পরিণত হয়ে যায়। যদি তুই মাইলোকে ছোট থেকে বুলের বাচ্চাটি তুলতে দেখিস, তবে এটা তোর জন্য বিশেষ কোনো ব্যাপার নয়। কিন্তু যদি তুই হঠাৎ করেই দেখিস একজন ব্যক্তি 1000 কেজির উপরে একটি বুলকে কাঁধে তুলে নিচ্ছে, তবে তুই নিশ্চিতভাবে অবাক হবি। এটাই হলো কনসিস্টেন্সির পাওয়ার, যা অসম্ভবকেও সম্ভব করে দেয়। আমি নিজের সাথে ঘটা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি গেম খেলার প্রতি খুব একটা আসক্ত নই, কিন্তু সময় কম লাগায় এবং যথেষ্ট থ্রিল থাকায় আমি ক্ল্যাশ রয়্যাল নামের একটি গেম অনেক আগে থেকে খেলতাম। প্রতিদিন 15 মিনিট করে দিতাম, কিন্তু ধারাবাহিক 5 বছর খেলার পরও ওই গেমে আমি মাঝারি মানের সাকসেসও অ্যাচিভ করতে পারিনি। কেবল ভালো লাগতো বলে গেমটা ছেড়েও দেইনি। এরপর হঠাৎই আই থিঙ্ক উইদিন 6 মান্থ আমি হঠাৎ করেই সেই গেমে সাকসেস পেতে শুরু করি। একের পর এক অ্যাচিভমেন্ট আনলক করতে থাকি এবং অবিশ্বাস্যভাবে আমি ওই গেমের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাই। আলটিমেট চ্যাম্পিয়ন হয়ে যাই, এমনকি বাংলাদেশ লোকালের 62 নম্বর প্লেয়ার পর্যন্ত হয়ে যাই। হঠাৎ এমন আকস্মিক উন্নতির কারণ সেই সময় আমি বুঝতে না পারলেও এখন বুঝতে পারি, এটাই ধারাবাহিকতার ম্যাজিক। আপনি সাকসেস পাবেন না পাবেন না পাবেন না, হঠাৎ এমন স্পার্ক তৈরি হবে, সাকসেসের গ্রাফ শো করে উপরের দিকে চলে যাবে, আর আপনি আপনার রেজাল্ট দেখে আশ্চর্য হয়ে যাবেন। আই নো এটা কোনো বেস্ট এক্সাম্পল নয়, তবে কনসিস্টেন্সির প্রভাব যদি একটা সাধারণ গেমের উপরেও ঘটে, তবে নিশ্চয়ই অনুমান করতে পারছেন এর প্রভাব পৃথিবীর যে কোনো কাজের উপর পড়বে। তো ভাইজান, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।